আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিভি পাঠশালায়। আমি সাজ্জাদ। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ভিডিওটাতে আলোচনা করতে চাই এইচএসসি উদ্ভিদ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় কোষ এবং এর গঠন নিয়ে। কোষ, সেল শব্দটা অত্যন্ত ছোট, কিন্তু এর বিশালতা অনেক বেশি। অনেক গবেষণা, পর্যালোচনা, অনেক ব্যাপক পড়াশোনা সেল নিয়ে। তো আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদেরকে পাশে পাবো এই কামনায়, এই প্রত্যাশায় আমার পথে চলা। কোষ বা সেল, এই শব্দটা কোথা থেকে আসলো, কে আবিষ্কার করেছে, এর পিছনের ইতিহাস কি, সেটা আসলে আমাদের জানা দরকার। মনে রাখতে হবে 1665 সালে, সালটা হচ্ছে 1665। বিজ্ঞানীর নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক। এই রবার্ট হুক ইনি RSL, রয়্যাল সোসাইটি অফ লন্ডন, রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির দেখাশোনার কাজে নিযুক্ত হন হচ্ছে রবার্ট হুক 1665 সালে। তিনি এগুলা যখন দেখাশোনার কাজে নিযুক্ত হওয়ার পরে তিনি তার মাথায় চিন্তা করলেন যে এর পরবর্তী যখন সভা হবে বিজ্ঞানীদের, ওই সভাতে তিনি এমন একটা কিছু উপস্থাপন করবেন যেটা এর আগে কেউ করেনি, এর আগে আবিষ্কৃত হয়। এই চিন্তাধারা থেকে তিনি চিন্তা করতে করতে তিনি হঠাৎ করেই সিপি, অর্থাৎ আগেকার সময় দেখবা নানা বাড়ি বা দাদা বাড়িতে বড় বড় কাঁচের বোতল থাকে, ওই কাঁচের বোতলে কর্কের সিপি লাগানো থাকে, কাঠের সিপি। তো তিনি চিন্তা করলেন এই কাঠের সিপিগুলা এত নিরেট, কিন্তু পানিতে দিলে ভাসে কেন, এই ভাসে কেন, এই কথাটার উত্তর খুঁজতে গিয়ে তিনি কি করলেন, ওই সিপিটাকে স্লাইড করলেন। স্লাইড করার পরে অনুবীক্ষণ যন্ত্রে যখন দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি কি দেখলেন? তিনি দেখলেন ওই সিপির ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘর দেখা যায়। লিটল বক্স নামকরণ করেছিলেন এগুলাকে। তো তিনি যখন এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো দেখলেন তখন তার মাথায় চিন্তা আসলো, ওই সময়ে যারা আসামিদেরকে যেখানে রাখা হইতো, তাদের রাখার জন্য ছোট ছোট কিছু ঘর তৈরি করা হতো। আবার ওই সময় যারা পাদ্রী ছিল, পাদ্রীদেরও রাখার জন্য ছোট ছোট ঘর তৈরি করা হতো। এই ছোট ছোট ঘরের কথা তার মনে পড়ে। তো তখনকার সময় ওই ছোট ছোট ঘরগুলোকে সেল বলা হতো। তো ওই চিন্তাধারা থেকেই বিজ্ঞানী রবার্ট হুক এই যে সিপির যে ছোট ছোট ঘরগুলো দেখতে পারলেন, এই ছোট ছোট ঘরগুলোকে নামকরণ করা হচ্ছে সেল। সেল শব্দটা আসছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে। ল্যাটিন শব্দ সেলুলা থেকে আসছে সেল শব্দ। তো রবার্ট হুক যে সেল বা কোষটা আবিষ্কার করেছিলেন, এই কোষটা ছিল মৃত কোষ, ডেথ সেল। কেন? কারণ আমরা জানি কোন সেল যদি জীবিত হতে চায় তাহলে সেই সেলের ভিতরে অবশ্যই প্রোটোপ্লাজম থাকতে হবে, কিন্তু এই সেলে কোনো প্রোটোপ্লাজম ছিল না, সেই জন্য এই সেলটাকে বলা হয় ডেথ সেল। সুতরাং ডেথ সেলের আবিষ্কার হচ্ছে রবার্ট হুক, যেটা কত সালে করেছিল? 1665 সালে। তো সেল সাধারণত আনুবীক্ষণিক, হ্যাঁ, কিছু কিছু সেল আবার ব্যতিক্রম আছে। যেমন আমরা পাখির ডিম দেখি, একটাই কোষ, অথচ খালি চোখে দেখা যায়। মনে রাখতে হবে উট পাখির ডিম হচ্ছে বড় কোষ, সবচেয়ে বড় কোষ, আর ছোট কোষ হচ্ছে PPLO, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া বানান PNO, হ্যাঁ, সেই জন্য পিপি, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। তো রবার্ট হুক 1665 সালে যে কোষটা আবিষ্কার করলেন কর্কের সিপি থেকে, এই কোষটা ছিল ডেথ সেল। পরবর্তীতে 1674 সালে বিজ্ঞানীর নাম হচ্ছে লিওয়েন হুক। এই লিওয়েন হুক জীবিত কোষ আবিষ্কার করেন, স্যার লিভিং সেল আবিষ্কার করেছেন হচ্ছে লিওয়েন হুক কত সালে? 1674 সালে। সুতরাং লিভিং সেলের আবিষ্কারক হচ্ছে লিওয়েন হুক, ডেথ সেলের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা একটা নেওয়া উচিত। কি শিক্ষা? রবার্ট হুক ইনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতি দেখাশোনার কাজে নিযুক্ত হন। সেখান থেকে তিনি সেল আবিষ্কার করে ফেলেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ জীবদেহে। আসলে এখান থেকে একটা শিক্ষা কি, কোনো একটা করার আগ্রহ থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে। কোনো কিছু করার আগেই যদি চিন্তা করি আমি তো জানি না, আমি তো পারি না, আমার দ্বারা হবে না, এই চিন্তা করা যাবে না। এই চিন্তার
মাথা থেকে সরাইয়া ফেলে তোমার দ্বারাই হবে, আমার দ্বারাই হবে, আমিই করতে পারবো, তুমিই করতে পারবা, এই চিন্তাটা যদি থাকে, সেলফ কনফিডেন্ট যদি থাকে, তাহলেই নতুন কিছু করা সম্ভব। এই বাংলার সন্তানেরাই বড় বড় জায়গায় কাজ করছে না, গুগলের মতো বড় বড় জায়গায় কাজ করছে, নাসার মতো বড় বড় জায়গায় বাঙালিরা কাজ করছে। তো তোমার পাশে তোমার বন্ধু ভালো কিছু তৈরি করছে, ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা করছে, ভালো জায়গায় জব করছে, সে যদি পারে তুমি কেন পারবা না? তার ব্রেনের ক্যাপাসিটি, তার মস্তিষ্কের যে ক্যাপাসিটি, তোমার মস্তিষ্কের ক্যাপাসিটি সেম। সে যদি পারে তুমিও পারবা। কিন্তু পারার যে ইচ্ছা শক্তি, নিজের ভিতরের যে সেলফ পাওয়ার, সেই পাওয়ারটাকে জাগাতে হবে। সব মনে রাখবা, প্রত্যেকটা ব্যক্তির ভিতরেই একটা না একটা প্রতিভা লুকায়িত থাকে, কিন্তু সেই প্রতিভাটাকে বের করতে হবে। আর বের করার জন্য ইচ্ছা শক্তিটা খুবই ইম্পর্টেন্ট। তো রবার্ট হুক তিনি কিন্তু খুব বেশি পাওয়ারফুল ম্যান ছিলেন না, কিন্তু তিনি কিন্তু এখন এই রবার্ট হুককে নিয়ে কিন্তু গোটা বিশ্ব পড়াশোনা করে। কেন? তিনি তার ইচ্ছা শক্তি থেকে এই কোষটা আবিষ্কার করেছিলেন। সেল বা কোষের পিছনের ইতিহাস। তো এখন যদি বলি সেল বা কোষ কাকে বলে, তাহলে বলবো কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কার্যিক একক। কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কার্যিক একক, অর্থাৎ জীব দেহ যেটা দ্বারা গঠন হবে এবং যা দেওয়া কাজ করবে সেটাই হচ্ছে কোষ। তো এইখান থেকে যদি আমি বলি, তাহলে কোষের কিছু বৈশিষ্ট্য বেড়ে আসবে। কিরকম? কোষের বৈশিষ্ট্যের মধ্যে আসতে পারে এই যে কোষ, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি হবে? প্রথম বৈশিষ্ট্য হবে হচ্ছে জীবদেহের যে গাঠনিক উপাদান এবং আণবিক উপাদান সবগুলোই কার ভিতরে থাকে? কোষের ভিতরে থাকে। এছাড়া সকল ধরনের কাঁচামাল, আমরা যে খাবারগুলা খাই সেই খাবারগুলাকে কাঁচামাল বলা হচ্ছে। এই কাঁচামালগুলা এই কোষের ভিতরে কি থাকে? সঞ্চিত থাকে। এবং 3 নম্বর, এই যে কাঁচামাল সঞ্চিত থাকছে, এই কাঁচামাল গুলাকে পরবর্তীতে ভাঙায় শক্তি উৎপাদন করে এবং সেই শক্তি আবার নিজের কাজে ব্যবহার করে থাকে। এবং আরেকটা কথা, হোমিওস্ট্যাটিক অবস্থা, হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। হোমিওস্ট্যাটিক অবস্থাটা কি? বহি পরিবেশের সাথে যখন পরিবেশের অবস্থা পরিবর্তন হয়, তখন তার সাথে খাপ খেয়ে চলতে পারে অভ্যন্তরীণ অবস্থা। বহি পরিবেশের সাথে ভিতরের অবস্থার যে স্থিতিশীলতা, এই স্থিতিশীলতা রক্ষা করতে সহায়তা করে হচ্ছে কোষ বা সেল। তাহলে কি বলবো? জীবদের যে গঠন এবং আণবিক উপাদান সেটা কোষের ভিতরে থাকে, যাবতীয় কাঁচামাল ভিতরে থাকে, এই কাঁচামালটাকে পরবর্তীতে ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে এবং ফাইনালি হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। কোষ বা সেল নিয়ে যেখানে আলোচনা করা হয় সেইটাকে বলা হয় সাইটোলজি। কি বলে? সাইটোলজি। এই যে সাইটো, এই সাইটো শব্দটা আসছে হচ্ছে কাইটোস, আর এই লজি শব্দটা আসছে হচ্ছে লগস। এবং এই যে রবার্ট হুক, তিনি যে তার পর্যবেক্ষণটা, এই পর্যবেক্ষণটা তার একটা বইয়ে প্রকাশ করেছিলেন। সেই বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া বইটার নাম মনে রাখো। যে রবার্ট হুক তার যে পর্যবেক্ষণ, ওই যে সিপি কাটলো, কাইটে যে সেলগুলা বের করলো, তার পর্যবেক্ষণগত তথ্যগুলা এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে তিনি উল্লেখ করেন। এবং সেল সম্পর্কিত বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে সাইটোলজি। সাইটোলজি দুইটা গ্রিক শব্দ থেকে আসছে। সাইটো আসছে সাইকাইটোস থেকে এবং লজি আসছে লগস থেকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আসলে আমার বোর্ডের জায়গা কমে গেছে দুইটা ফিগার আঁকানোর কারণে। ফিগারটা আসলে ভিডিওর মাঝখানে যদি আঁকাইতে যাই তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য আগে থেকে আঁকানো। আরেকটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব বা যেটাকে বলা হচ্ছে সেল থিওরি। সেল থিওরিটা কি? আমি একটু আগে বলেছি কোষ কাকে বলে। কোষ হচ্ছে জীবদের গঠন এবং কার্যিক একক। তো এইটা আসলে ছোট বাচ্চাদের সংজ্ঞা। আমি যদি সবচেয়ে সুন্দর সংজ্ঞা বলতে চাই কোষের, তাহলে কি বলবো? কোষ হচ্ছে জীবদের গঠন এবং কার্যিক একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল এবং প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট। এটাকে বলা হচ্ছে কোষ। তো এই কোষ তত্ত্ব সংজ্ঞাটা কেন বললাম আমি একটু পরে বলছি। কোষ তত্ত্ব এটা বিশ্লেষণ করেছেন হচ্ছে দুইজন বিজ্ঞানী। একজনের নাম হচ্ছে স্লাইডেন বা স্লেইডেন, যেটাই বলে স্লাইডেন বা স্লেইডেন। আরেকজন হচ্ছে বিজ্ঞানী সোয়ান।
এই স্লাইডেন এবং সোয়ান এই দুইজন বলেছেন যে কোষ হচ্ছে জীবদের গাঠনিক এবং কার্যিক একক, এবং কোষ হচ্ছে বংশগতির একক, কোষ হচ্ছে জীবনের একক। স্লাইডেন এবং সোয়ান এই কথাগুলো বলেছে। কি বলেছে? কোষ হচ্ছে জীবদের গঠন এবং কার্যিক একক, বংশগতির একক, জীবনধারার একক, সেটা কি? কোষ। এবং এর সঙ্গে আর একটা কথা অ্যাড হয়েছে, যেটা আমি একটু আগে বলেছি, যে কোষ হচ্ছে জীবদের গঠন এবং কার্যিক একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল এবং প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট। এই যে প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট, এই কথাটা যুক্ত করে দিয়েছেন হচ্ছে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ভার্চু। বিজ্ঞানীর নাম হচ্ছে ভার্চু। এই ভার্চু এই যে প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়, এই কথাটা অ্যাড করেছেন। অ্যাড করে এই কোষ থিওরি অর্থাৎ সেল থিওরি বা কোষ তত্ত্বটা দিয়েছেন হচ্ছে তিনজন বিজ্ঞানী, স্লাইডেন, সোয়ান এবং ভার্চু। এই যে ভার্চু বললেন যে প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট, যখন এই কথাটা অ্যাড করে দিলেন কোষের সংজ্ঞার সাথে, তখন অনেকের মাথায় চিন্তা আসলো যে প্রত্যেকটা কোষই যদি পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়, তাহলে পৃথিবীর প্রথম কোষ কোনটা? অনেক কঠিন একটা প্রশ্ন হয়ে যায় না, যে পৃথিবীর প্রথম সেল, ফার্স্ট সেল কোনটা? তো এটা নিয়ে যদি একটু কথা বলি, তোমাদের বইয়ে এই টপিকে একটা কথা বলা আছে যে প্রথম কোষ কোনটি। এটা নিয়ে যদি একটু কথা বলি, তোমরা স্টিফেন হকিং এর নাম শুনেছো অবশ্যই। তো স্টিফেন হকিং একটা তত্ত্ব দিয়েছে, নাম হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব। তোমরা যখন ফিজিক্স পড়বো তখন এটা পাবা। তো তিনি তার তত্ত্বে বলেছিলেন এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড এখন যেমন 7টা মহাদেশ ভাগ হয়ে আছে না, আসলে এইরকম ছিল না। একটা সময় এই বিশ্ব ব্রহ্মাণ্ডরা, এই গোটা পৃথিবীটা একটা ভূখণ্ড ছিল, এবং এই একটা ভূখণ্ডের নাম ছিল হচ্ছে প্যানজিয়া। পরবর্তীতে এই প্যানজিয়ার উপরে বিকট একটা বিস্ফোরণ হয়, যার ফলে এই অংশগুলা ভাগ হয়ে যায়। তখনও কিন্তু পৃথিবীতে কোনো ধরনের জীব ছিল না, কোনো কোষ ছিল না। তো বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন এই কথাটা, যে যখন বিস্ফোরণ হলো তখন এই পৃথিবীর বুকে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এই গ্যাসগুলার বিচরণ ছিল। এই গ্যাসগুলা প্রকৃতিতে ছিল, কিন্তু প্রকৃতিতে মুক্ত কোনো অক্সিজেন ছিল না। তো মুক্ত অক্সিজেন যদি না থাকে, তাহলে সেখানে তো জীবের অস্তিত্ব থাকবে না, সিম্পল কথা। কিন্তু পরবর্তীতে অ্যামিনো অ্যাসিডের আগমন ঘটে আসলে। তো অ্যামিনো অ্যাসিড আসার পরে তখন কিছু কিছু বিজ্ঞানীরা মনে করতেন যে তখন প্রকৃতিতে আরএনএটা অবস্থান করেছিল। তো আরএনএ যদি অবস্থান করে, তাহলে সেখান থেকে প্রথম কোষটা আসা সম্ভব। তো এই বিগ ব্যাং তত্ত্বের পিছনের যে কাহিনীটা তোমাদের বইয়ে লেখা আছে, বিগ ব্যাং তত্ত্বটা লেখা নাই, যে প্রথম সেল কোনটা, এইটা নিয়ে একটু ব্যাখ্যা করা আছে। আসলে এইটা নিয়ে যদি তর্ক বিতর্কে যাওয়া যায়, তাহলে অনেক কথা বলতে হবে। কারণ কি, যদি তোমাকে বলে যে ডিম আগে না মুরগি আগে, তো এই কথার যদি স্পেসিফিক যেমন অ্যান্সার হয় না যে ডিম আগে না মুরগি আগে, তো প্রথম কোষটা কোনটা এটা নিয়ে ব্যাখ্যা করাটাও খুব ডিফিকাল্ট একটা বিষয়। তো এই হচ্ছে কোষ তত্ত্ব। স্লাইডেন, সোয়ান এবং ভার্চু এই তিনজন বিজ্ঞানী মিলে কোষ তত্ত্বটা দিয়েছিলেন। ওকে, এরপরে যদি কোষের প্রকার ভেদের কথা বলি, যে কোষ কত ধরনের হতে পারে, তো কোষ বললেই কোষের শ্রেণী বিভাগ বললেই প্রথমেই দুইটা কথা আমাদের মাথায় চলে আসবে। সেই দুইটা কথা কি? একটা হচ্ছে প্লান্ট সেল, আর একটা হচ্ছে অ্যানিম্যাল সেল। এই দুইটা কথা প্রথমে আমাদের মাথায় আসবে, যে একটা উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটা ছবি আমি অলরেডি আঁকায় রাখছি। তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এই দুইটা ছবি বাসায় অবশ্যই ট্রাই করতে হবে, কারণ ছবিটা আঁকানো শিখতে হবে। বাসায় যত বেশি ট্রাই করবে ছবি তত সুন্দর হবে। আমি জানি আমার ছবি খুব ভালো হয়নি, কারণ আমি সব ছবি ভালো ছবি আঁকাইতে পারি না। তো আমি দুইটা ছবি আঁকা রাখছি, এই দুইটা ছবির একটু বিশ্লেষণ দিব, যে প্রাণী কোষে কি কি পাওয়া যায়, উদ্ভিদ কোষে কি কি পাওয়া যায়। আমি সব থেকে বাইরের যে স্তরটা দেখতে পাচ্ছ, বাইরের যে প্রাচীরটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। আর মনে রাখতে হবে যে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। ওই যে আমি বললাম না যে রবার্ট হুক ডেড সেল আবিষ্কার করেছিল, তো রবার্ট হুক মূলত এই কোষ প্রাচীরটাই আবিষ্কার করেছিলেন, যেটা শুধু উদ্ভিদ কোষেই পাওয়া যায়। এরপরে ভিতরের দিকে আরেকটা প্রাচীর আছে না, এই প্রাচীরটাকে বলা হয় কোষ ঝিল্লি
বা এটাকে প্লাজমা মেমব্রেনও বলা হয়, অনেকে আবার বাই মেমব্রেনও বলে, পড়া আছে, পড়াবো। কোষ ঝিল্লি। এরপরে এই যে এখানে কিছু থকথকে তরল পদার্থ থাকে যেটাকে বলা হয় সাইটোপ্লাজম। ওকে, এই যে লাল যে বস্তুটা দেখতে পাচ্ছে এই বস্তুটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অনেক বড় নাম, সংক্ষেপে লিখলাম AR। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মনে রাখতে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে রাইবোজোম যুক্ত থাকে না সেটা হচ্ছে মসৃণ, আর যদি রাইবোজোম যুক্ত থাকে সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে কোষের প্রধান অংশ, প্রাণ কেন্দ্র, যেটাকে কি বলা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারটা প্রধান অংশ আমরা জানি, আমি নিউক্লিয়াস যখন ব্যাখ্যা করবো তখন বলবো, এখানে শুধু নাম বলে যাচ্ছি। নিউক্লিয়াসের চারটা প্রধান অংশ, একটা কি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। তাহলে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারটা প্রধান অংশ। আরেকটা অংশ বলে যে নিউক্লিয়ার রন্ধ্র, যখন নিউক্লিয়াস পড়াবো তখন ব্যাখ্যা করবো। এরপরে এই যে এই বস্তুটার নাম হচ্ছে গলজি বস্তু। কি নাম এটা? গলজি বস্তু। গলজি বস্তুর নিচে এই যে লাল অংশ যেটা দেখাইছি এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, ওকে। এরপরে এই যে কালো যে অংশটা দেখাইছি এই কালো অংশটা হচ্ছে প্লাস্টিড। কালো অংশটার নাম হচ্ছে প্লাস্টিড। আর প্লাস্টিড শুধু উদ্ভিদ দেহেই থাকে আমরা জানি। এই যে একটা গোলাকার বস্তু দেখাইছি না, এই গোলাকার বস্তুর নাম হচ্ছে লাইসোজোম বা লাইসোসোম, যেটাই বলো না কেন, লাইসোসোম। এছাড়া এই কোষের ভিতরে বড় একটা ফাঁপা জায়গা দেখতে পাচ্ছ না, কিছুই নাই এর ভিতরে। এই বড় জায়গাটার নাম হচ্ছে কোষ গহ্বর। এর নাম হচ্ছে কোষ গহ্বর। এই কোষ গহ্বরে কোষ রস থাকে, এছাড়াও কিছু খনিজ পদার্থ, প্রোটিন, গ্লুকোজ এগুলোও থাকে অবশ্য। তো এটা হচ্ছে কোষ গহ্বর। আর এইগুলা নিয়ে হচ্ছে আমাদের একটা উদ্ভিদ কোষ গঠন হয়। সবচেয়ে বাইরের কোষ প্রাচীর, ভিতরেটা যে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। লাল অংশটাকে থকথকে যে পদার্থগুলো আছে এটাকে সাইটোপ্লাজম, লাল অংশটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, মসৃণ অমসৃণ। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারটা প্রধান অংশ, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। এরপরে হচ্ছে গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং লাইসোসোম। বড় একটা গহ্বর থাকে যার নাম হচ্ছে কোষ গহ্বর। এরপরে আসি হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষে কি কি অংশ থাকে দেখো, একই অংশই থাকবে, সিম্পল একই জিনিসই থাকবে, কিন্তু কিছু কিছু তফাৎ। দেখো এখানে ডাবল প্রাচীর ছিল, এখানে একটা প্রাচীর। তাহলে এই প্রাচীরটা কি? এই প্রাচীরটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, যেটাই বলো না কেন, কোষ ঝিল্লি। তার মানে আমি বলেছি যে কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে থাকে না। তাহলে কোষ ঝিল্লি, এই যে দেখো কোষ ঝিল্লির কিছু অংশ উপরে বের হয়ে গেছে না, প্রবর্ধন তৈরি করছে এই যে আঙ্গুলের মতো, এই প্রবর্ধনকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। কি বলা হচ্ছে? মাইক্রোভিলাই। অর্থাৎ আমাদের যে কোষ ঝিল্লি আছে বা প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেনটা বাইরে প্রবর্ধন তৈরি করতে পারে, আবার ভিতরের দিকেও প্রবেশ করতে পারে। যদি বাইরের দিকে প্রবর্তিত হয়, বাইরের দিকে বের হয়ে যায়, তখন সেটার নাম হচ্ছে মাইক্রোভিলাই। কিন্তু যদি এই যে এরকম ভিতরের দিকে প্রবেশ করে, এখানে আমি দেখাইছি, যদি ভিতরের দিকে প্রবেশ করে তাহলে এটার নাম হবে পিনোসাইটিক ফস্কা। কি বলা হবে? পিনোসাইটিক ফস্কা, যদি ভিতরের দিকে প্রবেশ করে। তাহলে আমরা দুইটা নতুন জিনিস পাইলাম, মাইক্রোভিলাই পাইলাম, পিনোসাইটিক ফস্কা পাইলাম। আর বাকি যে অংশগুলো ওখানে যা আছে এখানেও আছে, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, এখানে থকথকে কিছু পদার্থ থাকে যার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এছাড়া এখানে এই যে এটার নাম হচ্ছে গলজি বস্তু। গলজি বস্তু,
এছাড়া এই যে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, সংক্ষেপে লিখলাম। নিউক্লিয়াসের 4টা অংশ, যেটা ওখানে বললাম। এই যে এটা হচ্ছে, এটাও মাইটোকন্ড্রিয়া, আবার দেখাইছি মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে লাইসোসোম বা লাইসোজোম, ওখানে যেটা ছিল এখানেও আছে। মনে রাখতে হবে এই যে কোষ গহ্বর, এই কোষ গহ্বরও কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। কিন্তু যদি প্রাণী দেহ কোষ গহ্বর দেখা যায়, তাহলে কোষ গহ্বরটা হবে অনেক ছোট ছোট। এই যে এখানে আমি একটা দেখাইছি, এটা হচ্ছে কোষ গহ্বর। থাকতেও পারে, নাও পারে। যদি থাকে তাহলে কোষ গহ্বরটা হবে অত্যন্ত ছোট। তো এটা হচ্ছে প্রাণী কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। ডিফারেন্ট কি কি? মাইক্রোভিলাই, পিনোসাইটিক, ফসকা, এই দুইটা হচ্ছে ডিফারেন্ট। আর সবগুলাই এখানে যা যা আছে এখানেও তাই তাই আছে। এখানে শুধু কোষ গহ্বরটা বড়, এখানে কোষ গহ্বরটা ছোট। ক্লিয়ার কথা? তাহলে অ্যানিমেল সেল এন্ড প্লান্ট সেল চলে গেল। এরপরে কাজের উপর ভিত্তি করে, কোষগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহকোষ আর একটা জনন কোষ। দেহকোষ বোঝাই যাচ্ছে যেগুলা জীবের দেহ গঠন করবে। হাত, মানে যদি প্রাণীর ক্ষেত্রে বলি হাত, পা, চোখ, কান, নাক, এগুলো তৈরি করবে। যদি উদ্ভিদের কথা চিন্তা করি তাহলে শাখা প্রশাখা, ডাল পাতা, তারপরে মূল ইত্যাদি তৈরি করবে হচ্ছে দেহকোষ। অর্থাৎ যে কোষের মাধ্যমে দেহ গঠিত হয় সেটাকে বলা হচ্ছে দেহকোষ। ভেরি ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে মনে রাখতে হবে যে দেহকোষে যে সেল ডিভিশনটা হয় সেটা হচ্ছে মাইটোসিস। সেল ডিভিশন হয় কোথায়? দেহকোষে। মাইটোসিসকে সমীকরণিক বিভাজনও বলা হয়ে থাকে, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। জনন কোষ বলতে আমরা জানি যে পৃথিবীতে যত জীব আছে, সেটা হতে পারে উদ্ভিদ, হতে পারে প্রাণী, প্রত্যেকেই তার বংশধর পৃথিবীতে রেখে যেতে চায়। এটা তার সহজাত বৈশিষ্ট্য। তো বংশধর যদি পৃথিবীতে রেখে যেতে চায়, তাহলে তার জনন কোষ তৈরি করতে হয়। জনন কোষ বা গ্যামেট যেটাকে বলা হচ্ছে। জনন কোষ দুই ধরনের, একটা হচ্ছে শুক্রাণু বা স্পার্ম বলা হচ্ছে, আর একটা হচ্ছে ডিম্বাণু বা যেটাকে ওভাম বলা হচ্ছে। এই শুক্রাণু, ডিম্বাণু অর্থাৎ জনন কোষ তৈরি করার জন্য, এই জনন কোষ হচ্ছে গ্যামেট তৈরি করে, অর্থাৎ জননে অংশগ্রহণকারী যে হ্যাপ্লয়েড কোষগুলো আছে, হ্যাপ্লয়েড কোষগুলো তৈরি করে থাকে হচ্ছে জনন কোষ। ভেরি ইম্পর্টেন্ট কথা, এই জনন কোষে যে বিভাজনটা হয় সেটা হচ্ছে মিওসিস বিভাজন। মিওসিস বিভাজন হয়েছে জনন কোষে। এবং মনে রাখতে হবে এই মিওসিস বিভাজন হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কেন? কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আচ্ছা, মনে রাখতে হবে এই দেহকোষ হচ্ছে টয়েসেন, আর জনন কোষগুলো হয় শুধু অ্যান। এখানে টয়েসেন এবং অ্যান কি, এটা একটু ক্লিয়ার করা দরকার। আমি জানি অনেকেই জানো, তারপরেও আমার ক্লিয়ার করা উচিত। কি সেটা? আমরা যদি মানুষের কথা চিন্তা করি, আমরা জানি পৃথিবীতে যত জীব আছে সকল জীবেরই ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। এক এক জীবের ক্রোমোজোম সংখ্যা এক এক ধরনের, কিন্তু সেটা নির্দিষ্ট। তো মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? আমরা জানি 23 জোড়া বা 46টি। তো এই যে 23 জোড়া বা যেটাকে বলা হচ্ছে 46টা ক্রোমোজোম, এই 46টা ক্রোমোজোমকে বলা হচ্ছে টয়েসেন। অর্থাৎ দুই প্রস্থ ক্রোমোজোম যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে টয়েসেন। কিন্তু যদি 23টি থাকে, 23টি অর্থাৎ 46-এর অর্ধেক, 23 জোড়া না কিন্তু 23টা যদি থাকে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যান সংখ্যক ক্রোমোজোম, বা এটাকে বলা হচ্ছে এক প্রস্থ ক্রোমোজোম। টয়েসেন এটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড, এবং অ্যান থাকলে সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড। এই যে জনন কোষ তৈরি হচ্ছে না, জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু, মনে রাখতে হবে যখন একটা নতুন জীব তৈরি হয়, আমি যদি মানুষের কথা চিন্তা করি, তো মানুষের কথা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে মাতা। তো পিতার কাছ থেকে 23টা ক্রোমোজোম আসে, মাতার কাছ থেকে 23টা ক্রোমোজোম আসে, কারণ 46টা হতে হবে। তো 23টা, এটা হচ্ছে হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড। মায়ের কাছ থেকে 23টা, বাবার কাছ থেকে 23টা আইসা, এই যে ধরো এটা আসলো মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে, এটা আসলো মায়ের কাছ থেকে, আবার এটা বাবার কাছ থেকে, এটা মায়ের কাছ থেকে, এটা বাবার কাছ থেকে, এটা মায়ের কাছ থেকে। এইভাবে ক্রোমোজোম গুলা একটা আসে মায়ের কাছ থেকে, একটা আসে বাবার কাছ থেকে, আইসে
এই যে 23 জোড়া হয়ে সেটা 46টা ক্রোমোজোম তৈরি করে এবং জাইগোট গঠন করে এবং সেখান থেকে নতুন জীবের উৎপত্তি হয়। 23 জোড়া বা 46টা যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে টয়েসেন বা ডিপ্লয়েড ক্রোমোজোম। যদি 23টা থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। তো দেহকোষ হচ্ছে সবসময় টয়েসেন অর্থাৎ ডিপ্লয়েড অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে। জনন কোষগুলো সবসময় হ্যাপ্লয়েড, এখানে 23টা করে ক্রোমোজোম থাকে। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদি কোষ আর একটা প্রকৃত কোষ। আদি কোষ বা প্রোক্যারিওটিক বলা হয় এটাকে। প্রোক্যারিওটিক, প্রো মানে হচ্ছে আদি, ক্যারিওটিক হচ্ছে ক্যারিয়ন শব্দটা যেখানে পাবো সেটা নিউক্লিয়াসের সাথে সম্পর্কিত। তো প্রোক্যারিওটিক আমি যদি লিখি একটু, প্রোক্যারিওটিক, আর এটা হচ্ছে ইউক্যারিওটিক। এই যে ক্যারিয়ন যে শব্দটা দেখতে পাচ্ছি, ক্যারিয়ন হচ্ছে নিউক্লিয়াসের সাথে সম্পর্কিত, এখানেও আছে ক্যারিয়ন নিউক্লিয়াসের সাথে, আর এই প্রো অর্থ হচ্ছে আদি। সুতরাং আদি নিউক্লিয়াসযুক্ত কোষ এটা হচ্ছে প্রকৃত বা সুকেন্দ্রিক নিউক্লিয়াসযুক্ত কোষ। অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকোষী, একটা হচ্ছে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী। তো যেহেতু আমাদের টপিকের নামই কি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, তো আদিকোষী জীব তাহলে কাকে বলা হবে? আদিকোষ। আদিকোষী বলা হবে যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস নাই সেগুলোকে বলা হচ্ছে আদিকোষী, আর যেখানে সুগঠিত নিউক্লিয়াস আছে সেটাকে বলা হচ্ছে প্রকৃত কোষী। এখন সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বোঝানো হচ্ছে? সুগঠিত নিউক্লিয়াস বোঝানো হচ্ছে দুইটা জিনিস থাকতেই হবে। একটা হচ্ছে নিউ মেমব্রেন, আরেকটা হচ্ছে নিউক্লিওলাস। এই দুইটা যদি থাকে তাহলে সেটাকে সুগঠিত নিউক্লিয়াস বলা হচ্ছে। কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এই দুইটা থাকে না, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাই এদেরকে বলা হচ্ছে আদিকোষী বা প্রোক্যারিওটিক। কিন্তু ইউক্যারিওটিকে এই দুইটা থাকে, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস থাকে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন উপস্থিত থাকে, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রকৃত কোষী বা ইউক্যারিওটিক। আরো কিছু কথা মনে রাখতে হবে এখান থেকে, যে আদিকোষী জীবে বা আদিকোষে কোনো ধরনের সাইটোপ্লাজমিক অর্গান উপস্থিত থাকে না, মানে সাইটোপ্লাজমিক কোনো অঙ্গাণু এখানে থাকে না, শুধুমাত্র রাইবোজোম উপস্থিত থাকে। আর এখানে সকল সাইটোপ্লাজমিক অর্গানই উপস্থিত থাকে। এখানে শুধুমাত্র রাইবোজোম কেন থাকে? কারণ রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম প্রোটিন তৈরি করে, প্রোটিন সংশ্লেষ করে। তো কোষ যেটাই হোক, আদিকোষী হোক আর প্রকৃত কোষী হোক, তার প্রোটিনের প্রয়োজন আছে। সুতরাং এখানে রাইবোজোম উপস্থিত থাকে, শুধুমাত্র সাইটোপ্লাজমিক অর্গানের মধ্যে রাইবোজোম থাকে, অন্য কোনো কিছু থাকে না। আর এখানে রাইবোজোম সহ সকল সাইটোপ্লাজমিক অর্গানই উপস্থিত থাকে। এখানে যে রাইবোজোমটা থাকে, রাইবোজোম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। 70S 80S কি, যখন রাইবোজোম পড়াবো তখন ব্যাখ্যা করবো। এখন শুধু মনে রাখো যে আদি কোষে যে রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে 70S। প্রকৃত কোষে 70S এবং 80S দুই ধরনের রাইবোজোমই পাওয়া যায়। আদি কোষী জীবেরা, এরা তো কোষ আদি হোক, কিন্তু এরা তো সেল ডিভিশন করবেই, তাই না? বংশ তো বৃদ্ধি করবেই, সেল ডিভিশন হবেই। তো সেল ডিভিশন এরা যে প্রক্রিয়া করে সেটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সেল ডিভিশন করে, আর এরা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় সেল ডিভিশন করে থাকে। এই পার্থক্যটা ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই পরীক্ষাতে দেয়। তো আমি আরেকবার যদি বলি, রিমাইন্ড করি, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে। সুগঠিত নিউক্লিয়াস বলতে যে দুটোকে বোঝানো হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন আর হচ্ছে নিউক্লিওলাস, আর এদের থাকে। এদের শুধুমাত্র রাইবোজোম ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজমিক অর্গান উপস্থিত থাকে না, এদের রাইবোজোম সহ সকল সাইটোপ্লাজমিক অর্গান উপস্থিত থাকে। এদের রাইবোজোম 70S ধরনের, এদের রাইবোজোম 70 এবং 80S ধরনের। এরা যে সেল ডিভিশন করে সেটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, এরা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায় সেল ডিভিশন করে। এরা অ্যামাইটোসিস, এরা মাইটোসিস এবং মিওসিস। উদাহরণ যদি বলি তাহলে বলবো নিম্ন শ্রেণীর জীব, মনে করো মনেরা রাজ্যের যে সকল জীব আছে সবাই হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া করে, অর্থাৎ আদিকোষী। আর শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা থেকে শুরু করে উন্নত যত জীব আছে সকল জীবই হচ্ছে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী। এরপরে কোষ প্রাচীর নিয়ে যদি একটু কথা বলি, কি টপিক? কোষ
প্রাচীর বা যেটাকে বলা হচ্ছে সেল ওয়াল। কোষ প্রাচীর বা সেল ওয়াল নিয়ে যদি কথা বলি, ওই যে উদ্ভিদ কোষের গঠনে আমরা দেখলাম না বাইরের দিকে যে আবরণটা থাকে, সেই আবরণটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর, যেটা হচ্ছে মৃত কোষ বা ডেড সেল আবিষ্কার করেছিলেন হচ্ছে রবার্ট হুক। তো মূলত তিনি যেটা আবিষ্কার করেছিলেন সেটাই হচ্ছে এই কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীর বা সেল ওয়াল শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। তো এই সেল ওয়ালটা কিভাবে তৈরি হয়, কি কি রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি হয় সেটা আমাদের জানা দরকার আছে। তার আগে সেল ওয়ালের যে ছবিটা আগে যদি আঁকাই আমি, এ হচ্ছে কোষ প্রাচীরের একটা ছবি। এর ভিতরে এই যে কালো যে অংশটা দেখতে পাচ্ছ ভিতরে একটা রেখা, এই রেখাটাকে বলা হচ্ছে ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা। এবং লাল যে অংশটা দেখতে পাচ্ছ যার ভিতরে কালো কালো ফোঁটা দিছি আমি, এই অংশটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এবং ফাইনালি তিনটা দাগ দিছি না একসঙ্গে, এই তিনটা স্তরকে একত্রে বলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এবং এই জায়গাটা দেখো সব থেকে সরু জায়গা না, কিচ্ছু নাই, শুধুমাত্র ভিত্তি পর্দাটাই আছে। এই অংশটার নাম হচ্ছে পিট মেমব্রেন। পিট মেমব্রেন। প্রশ্ন আছে, কোষ প্রাচীরের একদম পাতলা এলাকার নাম কি? সেটা হচ্ছে পিট মেমব্রেন। এবং মুখোমুখি দুইটা যখন এটা থাকবে, মুখোমুখি যে ফাঁপা জায়গাটা আছে, এই ফাঁপা জায়গাটাকে বলা হচ্ছে পিট পেয়ার। এটা কিন্তু পিট মেমব্রেন কোনটা? পিট মেমব্রেন হচ্ছে ভিত্তি পর্দায় শুধু, যেখানে আর প্রাইমারি প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর নয়, সেটা হচ্ছে পিট মেমব্রেন। আর এই যে প্রাইমারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর, এখানে প্রাইমারি সেকেন্ডারি প্রাচীর আছে, মাঝখানে যে ফাঁপা জায়গাটা, ওই ফাঁপা জায়গাটাকে বলা হচ্ছে পিট পেয়ার। ওকে কথা? এখন এই যে ভিত্তি পর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, এগুলা কি দ্বারা গঠিত হয় সেটা আমাদের জানা দরকার আছে। যেহেতু আমি বলেছি যে কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান কি কি আসলে, তো ভিত্তি পর্দা যে জিনিসটা নিয়ে গঠিত হয় মনে রাখতে হবে, ভিত্তি পর্দা গঠিত হয় হচ্ছে দুইটা জিনিস নিয়ে। কি কি? একটা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, আরেকটা হচ্ছে পেকটিন জাতীয় ভ্যাসিকল। ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভ্যাসিকল নিয়ে গঠিত হয় হচ্ছে আমাদের ভিত্তি পর্দা। এই যে ফ্রাগমোপ্লাস্টের কথা বললাম, এই ফ্রাগমোপ্লাস্টটা আসে হচ্ছে সাইটোপ্লাজম থেকে। ফ্রাগমোপ্লাস্ট কোথা থেকে আসে? সাইটোপ্লাজম থেকে। এবং পেকটিন জাতীয় যে ভ্যাসিকল, এই পেকটিন জাতীয় ভ্যাসিকল আসে হচ্ছে গলজি বস্তু থেকে। তার মানে কোষ প্রাচীরের যে ভিত্তি পর্দাটা, এই ভিত্তি পর্দা গঠিত হয় দুইটা জিনিস নিয়ে, ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভ্যাসিকল। ফ্রাগমোপ্লাস্ট আসে হচ্ছে সাইটোপ্লাজম থেকে এবং পেকটিন জাতীয় ভ্যাসিকল আসে হচ্ছে গলজি বস্তু থেকে। এই গলজি বস্তু থেকে এবং সাইটোপ্লাজম থেকে এই দুইটা জিনিস এসে গঠন করা হচ্ছে ভিত্তি পর্দা। এরপর হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর এর রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ। সেলুলোজ, হেমিসেলুলোজ, এর সঙ্গে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ, হেমোসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এই তিনটা জিনিস নিয়ে গঠিত হয় হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর। মনে রাখতে হবে প্রাথমিক প্রাচীর ভিত্তি পর্দার অন্তরতলে গঠিত হয়। অন্তরতলে মানে হচ্ছে এই যে ভিত্তি পর্দা, ভিত্তি পর্দার নিচের দিকে গঠিত হয়। অন্তরতল মানে ভিত্তি পর্দার নিচে, ভিত্তি পর্দার নিচে গঠিত হয় হচ্ছে প্রাথমিক প্রাচীর, যেটা সেলুলোজ, হেমোসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। মনে রাখতে হবে এই প্রাথমিক প্রাচীরের যে পুরুত্ব সেটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। এরপর আসি সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়েছে সেলুলোজ প্লাস হচ্ছে লিগনিন।
এই যে লিগনিন, এই লিগনিন এমন একটা রাসায়নিক পদার্থ যে পদার্থটা কাস্টল অংশটাকে শক্ত করে এবং দৃঢ় করে। আমরা যে কাস্টল অংশটা দেখতে পাই সেটা কিন্তু লিগনিন দ্বারা যুক্ত থাকে। তো সেকেন্ডারি যে প্রাচীরটা, এই সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়েছে সেলুলোজ এবং লিগনিনের সমন্বয়ে। এবং মনে রাখতে হবে এই যে আমাদের যে সেকেন্ডারি প্রাচীর, এই সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। এবং এর সাথে আরেকটা কথা মনে রাখতে হবে, এই সেকেন্ডারি প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। কারণ দেখো যে 1 2 3 তিনটা স্তর আছে, সেই জন্য সেকেন্ডারি প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। আমি যদি সামারাইজ করি তাহলে কি বলবো, কোষ প্রাচীর বা সেল ওয়াল। এই সেল ওয়াল গঠিত হয় ভিত্তি পর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর নিয়ে গঠিত হয়। ভিত্তি পর্দা, এই ভিত্তি পর্দা গঠিত হয়েছে ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল। ফ্রাগমোপ্লাস্ট আছে সাইটোপ্লাজম থেকে, পেকটিন জাতীয় ভেসিকল আছে গলজি বস্তু থেকে। প্রাথমিক প্রাচীর পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। সেলুলোজ, হেমোসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট, 5 থেকে 10 মাইক্রোমিটার, সেলুলোজ এবং লিগনিন দ্বারা গঠিত হয়ে থাকে। এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা, এই প্লাজমোডেসমাটা কি, এটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায়। প্লাজমোডেসমাটা হচ্ছে, ধরো এই পাশে একটা কোষ আছে, এই পাশে একটা কোষ আছে, এখন এদের কোষ প্রাচীর থাকবে, তাই তো? এই কোষ প্রাচীরের মাঝখানে একটা আণুবীক্ষণিক নালী থাকে। এই কোষের ভিতরে সংযোগ রক্ষা করার জন্য, অর্থাৎ কানেক্টিভিটি রক্ষা করার জন্য একটা আণুবীক্ষণিক নালী থাকে, যার ভিতরে সাইটোপ্লাজমিক বিভিন্ন পদার্থ যাওয়া আসি করতে পারে। এই আণুবীক্ষণিক যে নালী পথটা থাকে, আণুবীক্ষণিক নালী পথটাকে বলা আছে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা, ওকে। আচ্ছা, এটা গেল হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠন। তাহলে রাসায়নিক গঠন যদি বলি তাহলে যেগুলো হচ্ছে রাসায়নিক গঠনে থাকবে। কিন্তু এখানে আরেকটা কথা মনে রাখতে হয়, সেটা হচ্ছে সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, এখান থেকে কোশ্চেন হয় মাঝে মাঝে। সূক্ষ্ম গঠন যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের প্রধান গাঠনিক যে উপাদান সেটা হচ্ছে সেলুলোজ। এবং এই সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। এবং পলিস্যাকারাইড কি আমরা যখন তৃতীয় অধ্যায় করব কোষ রসায়ন তখন ব্যাখ্যা করব। আপাতত শুধু মনে রাখো যে কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ, যেটা হচ্ছে একটা পলিস্যাকারাইড। মনে রাখতে হবে প্রায় 2 থেকে 3 হাজার সেলুলোজ অণু নিয়ে গঠিত হয় একটা সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন গঠিত হয় কয়টা? 2 থেকে 3 হাজার সেলুলোজ অণু নিয়ে গঠিত হয় একটা সেলুলোজ চেইন। এরকম প্রায় 100টি সেলুলোজ চেইন নিয়ে গঠিত হয় ক্রিস্টালাইন মাইসেলি। প্রায় 100টি সেলুলোজ চেইন নিয়ে গঠিত হয় ক্রিস্টালাইন মাইসেলি। এবং এই ক্রিস্টালাইন মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক। এটাকে বলা হয় ক্ষুদ্রতম একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। এরকম 20টি ক্রিস্টালাইন মাইসেলি নিয়ে গঠিত হয় মাইক্রোফাইব্রিল। কয়টা? 20টা ক্রিস্টালাইন মাইসেলি নিয়ে গঠিত হয় মাইক্রোফাইব্রিল। এবং এরকম 250টি, কয়টি? 250টি মাইক্রোফাইব্রিল নিয়ে গঠিত হয় ম্যাক্রোফাইব্রিল বা বড় তন্তু বলা হচ্ছে এটাকে। একটা হচ্ছে মাইক্রোফাইব্রিল, কয়টা? 20টা ক্রিস্টালাইন মাইসেলি নিয়ে গঠিত হয় মাইক্রোফাইব্রিল। এরকম 250টি মাইক্রোফাইব্রিল নিয়ে গঠিত একটা ম্যাক্রোফাইব্রিল। তাহলে আমি যদি একবার বলি যে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, যেটা পলিস্যাকারাইড। 2 থেকে 3 হাজার সেলুলোজ অণু নিয়ে গঠিত একটা সেলুলোজ চেইন। এরকম 100টা সেলুলোজ চেইন নিয়ে গঠিত ক্রিস্টালাইন মাইসেলি, যেটা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক। 20টি ক্রিস্টালাইন মাইসেলি নিয়ে গঠিত হয় মাইক্রোফাইব্রিল।
এরকম 250টি মাইক্রোফাইবিল নিয়ে গঠিত একটা ম্যাক্রোফাইবিল বা তন্তু, এবং সেটা পরবর্তীতে কোষ প্রাচীরে রূপান্তরিত হয়। প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে সজীব, অর্ধতরল, কলয়েডাল, জেলির মতো কিছু পদার্থ পাওয়া যায়। এই পদার্থকে বলা আছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছেন হচ্ছে, যিনি সর্বপ্রথম এই প্রোটোপ্লাজম শব্দটা ব্যবহার করেছেন তার নাম হচ্ছে পারকেনজি। সালটা হচ্ছে 1840। 1840 সালে বিজ্ঞানী পারকেনজি সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটা ব্যবহার করেন। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। জীবনের ভৌত ভিত্তি বলা হয়, অর্থাৎ জীবন বলতে যেটাকে বুঝি সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এই কথাটা যে বিজ্ঞানী বলেছেন ওনার নাম হচ্ছে হ্যাক্সলি, যেটাই বলো। বিজ্ঞানী হ্যাক্সলি সর্বপ্রথম ব্যাখ্যা করেছেন, প্রমাণ করেছেন যে জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়? প্রোটোপ্লাজমকে। এবং মনে রাখতে হবে যে প্রোটোপ্লাজমের যে প্রাণীর শতাংশ সেটা হচ্ছে 70 থেকে 90%। এটার এই রেঞ্জটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রেঞ্জ দেওয়া আছে, তোমাদের বইয়ে এই রেঞ্জটাই দেওয়া আছে। আপাতত এটাই মনে রাখো যে প্রোটোপ্লাজমে পানির শতাংশ যেটা থাকে 70 থেকে 90%। এই জন্যই বলা হয় বিশুদ্ধ পানি, আরেক নাম হচ্ছে জীবন। তো এটা হচ্ছে প্রোটোপ্লাজম। তো আমাদের যে প্রোটোপ্লাজমটা আছে এই প্রোটোপ্লাজমটা আবার কোষের ভিতরে চলাচল করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তো এই প্রোটোপ্লাজমের চলন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে একমুখী চলন, আরেকটা হচ্ছে বহুমুখী চলন। এবং মনে রাখতে হবে প্রোটোপ্লাজমের চলনকে বলা হয় সাইক্লোসিস বা যেটাকে বলা হয় আবর্তন। প্রোটোপ্লাজমের চলনকে বলা হয় সাইক্লোসিস বা আবর্তন। প্রোটোপ্লাজমের চলন হচ্ছে দুই ধরনের, একমুখী চলন আর হচ্ছে বহুমুখী চলন। একমুখী চলন যদি একটা গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজম চলাচল করে, অর্থাৎ কোষের ভিতরে যদি একটা গহ্বরকে কেন্দ্র করে ঘোরাফেরা করে তাহলে একমুখী চলন, যেটা পাতা ঝাঁঝিতে দেখা যায়। আর বহুমুখী চলন কি? বহুমুখী চলন হচ্ছে অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে যখন ঘোরাফেরা করে তখন সেটাকে বলা হচ্ছে বহুমুখী চলন। এই প্রোটোপ্লাজম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ প্রোটোপ্লাজম মানেই হচ্ছে জীবন। প্রোটোপ্লাজম থাকলেই জীবন, না থাকলেই সেটা মৃত। ওই যে কোষ প্রাচীর যে তৈরি করেছিল, মানে আবিষ্কার করেছিল রবার্ট হুক, সেখানে কিন্তু এই প্রোটোপ্লাজম ছিল না, সেই জন্য সেটা ডেড সেল। কিন্তু পরবর্তীতে লিওয়েন হুক যে কোষটা আবিষ্কার করেছে সেটা কিন্তু প্রোটোপ্লাজম সমৃদ্ধ, এই জন্য সেটা ছিল লিভিং সেল। এবং প্রোটোপ্লাজম বলা হয় যে কোষ প্রাচীরের পরেই, অর্থাৎ কোষ ঝিল্লির পর থেকে যতগুলো জীবন জিনিস পাওয়া যায় কোষের ভিতরে সবগুলোই হচ্ছে প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। ওকে, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। আমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষ দেখলাম না যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুটোতেই ছিল, কিন্তু কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে ছিল, প্রাণী কোষে প্লাজমা মেমব্রেন ছিল। তো এই প্লাজমা মেমব্রেন কিন্তু বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে, অর্থাৎ সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা দ্বারা আবৃত থাকে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো যাওয়া আসা করতে পারে। আর আমরা এটাও দেখেছিলাম যে এই যে প্রাচীরটা যদি উপরের দিকে প্রবর্ধন তৈরি করে তাহলে সেটাকে কি বলে জানি? মাইক্রোভিলাই। আর যদি ভিতরের দিকে প্রবেশ করে তখন সেটাকে বলা হচ্ছে স্পিনোসাইটিক ফসকা, যেটা আমরা আগেই বলেছি। তার মানে এই প্লাজমা মেমব্রেন কি করতে পারে? ভিতরেও প্রবেশ করতে পারে, বাইরেও বের হয়ে যেতে পারে। তাহলে প্লাজমা মেমব্রেন কাকে বলা হচ্ছে? প্লাজমা মেমব্রেন হচ্ছে কোষ প্রাচীরের নিচে একটা পর্দা থাকে, যে পর্দা হচ্ছে কোষের ভিতরে সজীব অংশগুলোকে রক্ষা করতে সহায়তা করে, সেটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেনের গঠনের কথা যদি বলি, প্লাজমা মেমব্রেনের গঠন, এই গঠনের ক্ষেত্রে অনেকগুলো মতবাদ আছে, অনেকগুলো গঠনের ব্যাখ্যা আছে। তো অনেকগুলো গঠনের মধ্যে তিনটা প্রসিদ্ধ গঠন আছে। একটা হচ্ছে স্যান্ডউইচ মডেল, একটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, আরেকটা আছে ইউনিট মডেল। স্যান্ডউইচ যে মডেল, এটা দিছে হচ্ছে বিজ্ঞানী ড্যানিয়েলি এবং ডেভসন। এই দুইজন বিজ্ঞানী দিছে হচ্ছে স্যান্ডউইচ মডেল, এবং ফ্লুইড মোজাইক মডেল দিচ্ছেন হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার আর হচ্ছে নিকলসন। আর এইটা দিছে হচ্ছে যে বিজ্ঞানী রবার্টসন।
রবার্টসন। এই তিনটা মতবাদ এই কয়েকজন বিজ্ঞানী দিছে। এখন স্যান্ডউইচ মডেল যেটা, এই স্যান্ডউইচ মডেলকে যে উপাদানগুলো পাওয়া যায় সেটা হচ্ছে প্রোটিন, লিপিড, প্রোটিন এই স্তরে সজ্জিত থাকে। আমি স্যান্ডউইচ মডেলটা একটু দেখাইছি, এখানে দেখো দেখো উপরের দিকে প্রোটিন, মাঝখানে দুইটা লিপিড এবং এখানে আবার প্রোটিন থাকে। এই প্রোটিন, লিপিড, প্রোটিন স্তর দ্বারা সজ্জিত যে মডেল সেটাকে বলা হচ্ছে স্যান্ডউইচ মডেল। এখন স্যান্ডউইচ মডেল কেন বলা হলো? তোমরা যখন স্যান্ডউইচ খাও, উপরে একটা নিচে একটা, মাঝখানে বিভিন্ন কিছু থাকে না, শসা, বিভিন্ন ধরনের ফ্যাট জাতীয় কিছু, যেটাই তুমি নাও না কেন, তো দুইটা স্যান্ডউইচের মাঝে যেগুলো থাকে, তো এখানে হচ্ছে এই যে প্রোটিন দুইটা হচ্ছে দুইটা স্যান্ডউইচ, এবং মাঝখানের যে শসা টসা যেটাই নাও সেটা হচ্ছে এই লিপিড। তো যেহেতু স্যান্ডউইচের মতো দেখতে, সেই জন্য এটাকে বলা হচ্ছে স্যান্ডউইচ মডেল। দিস হচ্ছে ড্যানিয়েলি ডেভসন। ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার এবং নিকলসন, এটা নিয়ে ব্যাখ্যা আছে, আমি পড়াবো একটু পরে। ইউনিট মেমব্রেন, এটা দিচ্ছে হচ্ছে রবার্টসন। ইনি বলেছেন যে কোষ ঝিল্লির যে প্রাচীরটা আছে দুইটা ফসফোলিপিড লেয়ার থাকে এবং এখানে প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে। এটা হচ্ছে রবার্টসনের ইউনিট মডেল। আর এটা হচ্ছে স্যান্ডউইচ মডেল ড্যানিয়েলি ডেভসন। ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার নিকলসন, এটাই আসলে ব্যাখ্যা করে পড়ানো হয় এবং এটাই হচ্ছে সর্বাধুনিক মতবাদ। তো আমি যদি এই ফ্লুইড মোজাইক মডেলটা ব্যাখ্যা করতে চাই তাহলে ছবিটা আঁকাই। ওকে, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির যে আধুনিক মডেল যেটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল দিয়েছেন হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। সালটা হচ্ছে 1972 সাল। সিঙ্গার এবং নিকলসন, কথাটা মনে রাখো, সিঙ্গার এবং নিকলসন দিয়েছেন হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই হচ্ছে ছবি, বাসায় ট্রাই করবা। ছবিটা আমি খুব বেশি ভালো হয়নি, বাসায় ট্রাই করবো, আশা করি ভালো হবে। এই ফ্লুইড মোজাইক মডেলে 4টা জিনিস নিয়ে ব্যাখ্যা করা হয়। 1 নাম্বার, সেটা হচ্ছে এখানে দুইটা ফসফোলিপিডের স্তর থাকে। এইটা একটা ফসফোলিপিডের লেয়ার, এইটা একটা ফসফোলিপিড লেয়ার, যেটা গোল গোল দেখা যাচ্ছে। তাহলে এখানে থাকে হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার, বাই মানে হচ্ছে 2, বাই মানে হচ্ছে 2, দুইটা লেয়ার থাকে, এটা একটা। 2 নাম্বার হচ্ছে এখানে কিছু প্রোটিন থাকে, যেগুলোকে বলা হচ্ছে প্রোটিন, এগুলোকে বলা হয় মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন থাকে কিছু। এছাড়া এখানে থাকে হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স কি একটু পরে বলবো। আর আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কোলেস্টেরল। এই 4টা জিনিস নিয়ে মূলত প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি গঠিত হয়ে থাকে। ফসফোলিপিড বাই লেয়ার, এই যে এটা একটা ফসফোলিপিড লেয়ার, এটা একটা ফসফোলিপিড লেয়ার, এই জন্য এটাকে বলা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার। এবং ছবিটা আঁকানোর সময় অবশ্যই অবশ্যই উল্লেখ করবা কোনটা ভিতরের দিক আর কোনটা বাইরের দিক। এটা হচ্ছে বাইরের দিক আর এটা হচ্ছে ভেতরের দিক। এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ কোনটা ভিতরের দিক কোনটা বাইরের দিক এটা কোষ ঝিল্লির মধ্যে ব্যাখ্যা করতে হবে। কেননা কারণ এই যে দেখো, এটা হচ্ছে একটা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, এটার সামান্য অংশ নিয়ে কিন্তু এখানে ব্যাখ্যা করা হচ্ছে, সামান্য অংশ নিয়ে। সুতরাং কোনটা ভিতরের দিক কোনটা বাইরের দিক সেটা তোমাকে বলে দিতে হবে। এটা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ারের 2টা লেয়ার। মনে রাখতে হবে ফসফোলিপিডের 2টা প্রান্ত থাকে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেইল। হেড অংশটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে হেড অংশ, এটাকে বলা হচ্ছে পানিগ্রাহী মস্তক, আর এটা হচ্ছে পানি বিদ্বেষী লেজ। অর্থাৎ পানিগ্রাহী মানে পানির দিকে যার আকর্ষণ আছে, যেটাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক। তাহলে ফসফোলিপিড বাই লেয়ারের মস্তকটা হচ্ছে হাইড্রোফিলিক আর লেজটা হচ্ছে হাইড্রোফবিক, অর্থাৎ পানির প্রতি বিকর্ষী। যেটা মস্তক হচ্ছে হাইড্রোফিলিক আর লেজ হচ্ছে হাইড্রোফবিক। এখানে মেমব্রেন প্রোটিন, এখানে 3 ধরনের প্রোটিন থাকে। এখানে 3 ধরনের প্রোটিন থাকে। এই যে দেখো, এটা একটা, এটা একটা, এটা একটা। এটাকে বলা হচ্ছে প্রান্তীয় প্রোটিন, কারণ প্রান্তের দিকে থাকে, একবার সারফেসের বাইরে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রান্তীয় প্রোটিন। এটাকে বলা হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন। এটাকে বলা হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন, কারণ 2 ঝিল্লির মাঝেই আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন। আর এটাকে বলা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন, একটাকে কেন্দ্র করে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন। এছাড়া এখানে দেখো, এটা হচ্ছে ফসফোলিপিডের বাই লেয়ার আর এটা হচ্ছে প্রোটিন। লিপিডের সাথে কিছু গ্লুকোজ যুক্ত হয়, কার্বোহাইড্রেট, এবং প্রোটিনের সাথে কিছু কার্বোহাইড্রেট যুক্ত হয়। লিপিডের সাথে যে কার্বোহাইড্রেট যুক্ত হচ্ছে এটাকে বলা হচ্ছে গ্লাইকোলিপিড, আর প্রোটিনের সাথে যেগুলো যুক্ত হয় সেটাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই যে গ্লাইকোক্যালিক্স আছে না,
এখানে হচ্ছে গ্লাইকোলিপিড প্লাস হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। লিপিডের সাথে যুক্ত থাকলে গ্লাইকোলিপিড, প্রোটিনের সাথে যুক্ত আছে তাই এটার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এবং গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এবং এখানে যে কোলেস্টেরল, এখানে এই যে দেখো ভাগে ভাগে কিছু কোলেস্টেরল অংশ পাওয়া যায়। আচ্ছা, এই যে প্রোটিনগুলো আছে না, যখন নিচ থেকে বা উপর থেকে দেখা হয় তখন প্রোটিনগুলো এরকম ভাসমান থাকে। তো যখন সমুদ্রের ভিতরে আইসগুলো ভাসমান থাকে না, যেমন আইসগুলো ভাসমান থাকলে যেমন মনে হয়, এখানে প্রোটিনগুলো ঠিক একইভাবে ভেসে আছে বলে মনে হয়। সেই জন্য এই মডেলের আরেক নাম হচ্ছে আইসবার্গ মডেল। তাহলে এই মডেলের আরেক নাম কি? আইসবার্গ মডেল। এবং এগুলা এই যে ফসফোলিপিড বাই লেয়ার, লেজ, মাথা, প্রোটিন, এগুলাকে যখন বাইরে থেকে দেখা হয় তখন দেখলে মোজাইকের মতো মনে হয়। দেখো না, মোজাইক পাথর দিয়ে মসজিদে মোজাইক করে, ওইরকম দেখতে মনে হয়। সুতরাং এটার নামকরণ করা এই জন্য করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। এখানে ফসফোলিপিড বাই লেয়ার যে আছে না, মস্তক অঞ্চল, লেজ অঞ্চল, এবং এখানে যে প্রোটিন গুলো আছে এগুলো স্থির থাকে না, সবসময় কাঁপাকাটি করে। এবং কি ফসফোলিপিডের মস্তক একটা জায়গা আরেকটা জায়গায় পরিবর্তন করতে পারে। ফসফোলিপিডের যে জায়গা যে পরিবর্তন করতেছে, এই জায়গা পরিবর্তনকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই হচ্ছে প্লাজমা মেমব্রেন, 4টা অংশ নিয়ে গঠিত। এটা অবশ্যই মাথায় রাখতে হবে।